আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটাতে দেখাচ্ছি আমার মেয়ের দ্বিতীয় দিন যে স্যালাইন দিয়েছিল। তো আগের দিন তো রাতের বেলা দিয়েছিল, মানে মাগরিবের রক্ত দিয়েছিল, একেবারে ফজরের নামাজের সময় স্যালাইন শেষ হয়ে গিয়েছিল। সারা রাত তো একটু ঘুমোতে পারি না, কারণ কখন স্যালাইন শেষ হয়, যদি কোনো সমস্যা হয় এই ভাবতে ভাবতে চোখে ঘুম আসলেও উঠে বসে পড়তাম। তো এইভাবেই সারাটা রাত আমি কভার করেছি। তার ফজর আজান দেয় এমন সময় মেয়ের স্যালাইন শেষ হয়ে গিয়েছিল। তারপরে তো খুলতে গিয়ে নাজেহাল অবস্থা। তারপরে আর অবশ্য খোলাখুলি হয় নাই। তো সকালবেলা আবার যিনি মানে স্যালাইন দেন তিনি চলে আসছেন 10:30টার দিকে। তো তিনি আবার স্যালাইন দিয়ে গেলেন। তারপরে হচ্ছে কি আমরা আবার সকালবেলা নাস্তা খেতে পারি নাই, কারণ গ্যাস ছিল না। তো গ্যাস না থাকাতে নাস্তাও বানাতে পারি নাই। তো খান সাহেব বাইরে গিয়েছিলেন। তো আসার সময় এসব নিয়ে আসছেন, রোল, সমোসা, তারপর হচ্ছে গিয়ে ডিম চপ, তো এসব নিয়ে আসছিলেন। তো যদিও এসব খাবার আমাদের বাসায় তেমন একটা চলে না বা কেউ খেতে চায় না, কিন্তু কিছু করার নেই। মানে কোনো কিছু রুটি টুটি বা ব্রেড ট্রেড কিছু পাচ্ছিল না, তার জন্য এসব নিয়ে আসছে। তারপরেও খেয়েছি, কিন্তু খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি অবশ্যই এসব খাবার মোটেই খেতে পারি না, বাচ্চারা তবু খায়। আর আমার মেয়ে তো এখন অসুস্থ, তাকে অবশ্য খেতে দিতে চাই না। তারপরে এখন সে এইসব খাবারের প্রতি আসলে এখন মনে হয় সব বাচ্চারাই খুব আসক্ত। ঘরে যতই তৈরি করা হোক না কেন, বাইরের খাবারটা তারা খেতে চায়। তো সে বলতেছে সে ডিম চপ খাবে। তো উঠে বসেছে, তার নিষেধ করি নাই, কারণ ওষুধও খাচ্ছে আর ও তো কোনো খাবারই খেতে চাচ্ছিল না, বমি করে দিচ্ছে খেলেও। তো ভাবলাম যদি এটা খেয়ে একটু কতক্ষণ পেটে থাকে খাবারটা, তবুও তো ভালো, যা খেয়ে নেক। আর ওর গ্যাসের ওষুধও চলতেছে, তার জন্য দিলাম। তো একটা সমোসা খেয়েছিলাম আমি, আর একটা ডিম চপ খেয়েছিলাম। তো খেতে ভালো লেগেছিল ঠিকই, কিন্তু পরে আমার পেটে সমস্যা দেখা দিয়েছিল। তো সেই খাবার দাবার শেষ করে ঘরটার গুছিয়ে টুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে তো কাজ নেই, গ্যাসের অপেক্ষা করতেছিলাম যে দেখি না একটু বাড়ে কিনা। তো পরে দেখি একদমই বাড়তেছিল না, আর বাড়বে কি বাড়বে না এটার অপেক্ষা করতে করতে ভাবলাম আদা এনেছিল 1 কেজি, তো সেটা একটু রেডি করে নিই। তো আমিই করতেছিলাম। তো হঠাৎ আমি আবার উঠে যাওয়াতে আমার খান সাহেব 2 পেঁয়াজ ছিল, সেগুলো আবার তিনি ছিলে দিচ্ছিলেন। আর এখানে 1 কেজি আদা এনেছে 300 টাকা দিয়ে। তো ভাবলাম এইসব এত দামি জিনিস নষ্ট করে ফেলে দিয়ে তো লাভ নেই। তো আমার এখন অবশ্য আদা পেস্ট লাগবে না, তারপরেও আমি আদাগুলো ছিলে কুচি করে ডিপ ফ্রিজে রেখে দেবো। এভাবে রাখাও যায় আর ব্লেন্ড করেও রাখা যায়, কিন্তু আমি একসাথে অবশ্য ব্লেন্ড করি না, এভাবে রেখে দিই, যখন প্রয়োজন পড়ে নামিয়ে নিয়ে ব্লেন্ড করে নিই। আর ওই ব্লেন্ড করতে সময়ও কম লাগে আমার কাছে মনে হয় আর কি। তো এক একজনের কাজের দ্বারা অবশ্যই এক এক রকম, এক একজন এক একভাবে করতে পছন্দ করে। তা আমার কাছে এইভাবেই ভালো লাগে। তো আমি এটা এই যে কুচি কুচি করে নিচ্ছিলাম, কুচি করে তারপরে ধুয়ে নেব পানি ঝরিয়ে, তারপরে একটা পলিথিনে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যখন আমার প্রয়োজন পড়বে যতটুকু লাগবে ততটুকু নিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো এইভাবেই কিন্তু করে নিই। এর আগেও আমি 2 কেজি আদা ফ্রোজেন করেছিলাম, সেগুলো এইভাবেই আমি কিন্তু নামিয়ে নামিয়ে ব্লেন্ড করে খাবারের সাথে দিয়ে দিয়েছি বা খেয়েছি আর কি। তো এইভাবে আসলে ইচ্ছে করলে ফ্রোজেন করতে পারেন। আর এইভাবে করলে যখন ব্লেন্ড করতে যায় তখন কিন্তু একেবারে মানে ব্লেন্ডারের যদি আপনার পাওয়ার কমও থাকে তারপরেও খুব সুন্দরভাবে মিহি হয়ে যায়। আর বাটতে গেলেও যদি আপনি পাটায় বাটতে চান তাও কিন্তু মিহি হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই এইভাবে রাখলে আমার মনে হয় বেশি ভালো হয়। তা আমি একসাথে অবশ্য কখনই অনেকগুলো একসাথে ব্লেন্ড করে রাখি না, কখনই রাখা হয় না। তো আমার কাটা শেষ, এমনভাবে একেবারে কুচি কুচিও করছি না, একবারে মোটাও রাখছি না, মোটামুটি করে কেটে নিয়েছি। আর এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর যদি যে আলগা ময়লা টয়লা থাকবে সেটা চলে যাবে। তারপরে এই তো স্ট্রেনারে করেই রেখে দেব। তারপরে পানিটা ঝরে গেলেই কিন্তু আমি পলিতে ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব। তো আসলে এইভাবে গুছিয়ে নিলে অনেকটা কাজ কিন্তু সহজ হয়ে যায়। আর এই আদাগুলো নর্মাল ফ্রিজেও যদি আমি আস্ত রাখতাম নষ্ট হয়ে যেত। আবার দেখা গেছে নিচে রাখলেও কিন্তু এটা শুকিয়ে কেমন যেন হয়ে যায়। তার জন্য আমি অবশ্যই এইভাবেই করে রাখি। আর রান্নাঘরে তো তেমন একটা কাজ নেই, রান্নাঘরে কাজই হচ্ছে রান্না। তো রান্না তো আর হচ্ছে না, তো ভাবলাম শর্টকাটে কি রান্না করা যায়। তো রাইস কুকারটা নামিয়ে নিলাম।
আর একটা লাইনটাও দিয়ে দিচ্ছি। তো রাইস কুকার আসলে আমার প্রয়োজন পড়ে না, কিন্তু এখন দেখতেছি আরেকদিনও নামিয়েছিলাম গ্যাস প্রবলেমের কারণে। আমরা এখানে যত বছর থাকতেছি এখানে আমি তেমন কোনো সমস্যা দেখি নাই, কিন্তু এই বছরেই পরপর 2 বার এমন সমস্যা হলো। তো রাইস কুকারে ভাবলাম চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে নিই, গরু মাংস রান্না আছে সেটা দিয়ে। তো আবার আগের ভাতও আছে কিছুটা, তারপরে পেঁপে মানে ডাল দিয়ে পেঁপে রান্না করেছিলাম, সেখান থেকে কিছু থেকে গিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা বাসায় গরু মাংস রান্না করেছিলাম আগে, সেই কড়াইতে একটু গরু মাংস থেকে গিয়েছে। ভাবলাম অল্প কিছুটা চাল ডাল নেই, তারপরে বাকি ওগুলো দিয়ে আমি একসাথে ভুনা খিচুড়িটা করে নেব মাংস দিয়ে। তো সেটার জন্যেই এই দেখতে পেলেন আমি রাইস কুকারের ভিতরে যে পট থাকে সেটা নিয়ে নিলাম, তারপরে চাল ডাল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর পরিমাণ মতো সব মশলাই দিয়ে দিচ্ছি, আদা রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ লবণ সব কিছুই, গরম মশলাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি একটু মেখে নেব, কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম, আবার সরিষার তেল দিয়ে তারপরে মানে একটু মাখিয়ে নেব। তো আসলে আমার এভাবে কোনো দিনই কাজ করতে হয় না। বাড়িতেও একটা রাইস কুকার আছে, কিন্তু সেটারও কোনো কাজে ব্যবহার করা হয় না, আল্লাহ প্রয়োজন পড়ে না আর কি। তো এবার দেখলাম যে না, সব কিছুরই এখন প্রয়োজন আছে। তো বেশি সমস্যা হয়ে গিয়েছিল খাবার পানি ফুটাতে, যেহেতু আমরা ফিল্টার ব্যবহার করি, এমনি নর্মাল ফিল্টার। তো খাবার পানিটাকে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে ফিল্টারে ঢেলে নিই, তারপরে মানে পানিটা খাই। কিন্তু এবার তো মানে মহাবিপদেই ছিলাম। তো তত একটু ঝামেলা হয় না, পানিও শেষ হয়ে গিয়েছিল ওই মুহূর্তে, কিন্তু আবার গ্যাস চলে আসছিল, তার জন্য তত একটা সমস্যা হয় না। বাড়ি থেকে আমি আমার একটা কি বলে ইলেকট্রিক কেটেলও আছে, কিন্তু সেটাও আনি নেই। আমার ছেলে মেয়ে অবশ্য বলছিল বাসায় নিয়ে আসার জন্য, আমি কিন্তু আনি নেই। ভাবলাম আমাদের তো এটা দরকার পড়ে না, সব সময় গ্যাস থাকে, এটা দিয়ে কী করব। কিন্তু এবার তো 3 দিন গ্যাস ছিল না, এখন ভাবলাম যে না এনে উপায় নেই, যেহেতু সব কিছুরই মানে আছে, তবে সেগুলো সদ্ব্যবহার করাটাই উচিত। তাই খান সাহেবও বললো যে না ঠিক আছে নিয়ে আসবো ইলেকট্রিক কেটেল দিয়ে, তারপরে তো পানিটা ফুটিয়ে ফিল্টারে ঢেলে নিতে পারবে ঠান্ডা করে। তো আর এইখানেই দেখেন আমি কিন্তু রাইস কুকারটা মানে প্লাগটা লাগিয়ে সুইচটা অন করে দিলাম। তো এখানেও আমি একটা ভুল করে চলে গিয়েছি, আমি কিন্তু এটা বসিয়ে দিয়ে আমি গোসল করতে চলে গিয়েছিলাম, যে ভাবলাম যে যেটুকু সময় লাগবে অতটুকু সময় আমি কিন্তু গোসল করে চলে আসতে পারবো। এই দেখেন আমি ওয়ার্মে দিয়ে রেখেছি, কুকে দেই নেই, যার কারণে এটা ওয়ার্মই হচ্ছে কিন্তু কুকিং আর হচ্ছে না, হালকা গরম হয়েছে কিন্তু রান্না হচ্ছে না। তো এই যে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। তারপর আমি কুকে দিয়ে আমি আবার নামাজ পড়তে গিয়েছিলাম। তো এখান দিয়ে কুকটা হয়ে মানে উতলে উঠেছিল। তারপরে যে আমার ভাত ছিল, তারপরে একটু পেঁপের তরকারি ছিল সেটা, তারপরে আবার এই যে বক্সের মধ্যে গরু মাংস ছিল, ওই বক্সে করে আমার মানে আহবাবে নানু বাসা থেকে আমাদেরকে গরু মাংস দিয়েছিল, আর দিয়েছিল বেলে মাছ রান্না করে। তো সেটা বেলে মাছটা ডিপে রেখে দিয়েছিলাম, আর এই যে গরু মাংসটা এটার সাথে দিয়ে দিয়েছি, আর আমাদের আগেরও কিছুটা মাংস ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে মেখে জুখে বা মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ভুনা খিচুড়িটা করে নিয়েছিলাম। তো সেদিনকার মতো কিন্তু আমাদের চলে গিয়েছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, একটু পিকনিক ভাব ছিল এই আর কি। তো আর এদিকে ঘরে তো অসুস্থ রোগী, তারপরে আর কি করার, রোগী রেখেও এত অশান্তির মধ্যেও দিনটা খুব শান্তিভাবে পার করেছি। তারপরেও তো দিন শেষে খেতে পেরেছি, এটাই কজনের ভাগ্যে জোটে। অনেক হয়তো বা আমার কাছে রাইস কুকারটা ছিল, তার জন্য রান্না করা সম্ভব হয়েছিল, নয়তো আমি এখানে লাকড়ির চুলো ব্যবহার করতে পারতাম না, বা কার কাছে যেতাম, বা হোটেল থেকেও কিন্তু খাবার এনে খাওয়া যেত না। আর এই চাঁদপুর শহরে আত্মীয় স্বজন থাকলেও কোনো লাভ নেই, কারণ সবারই সেম অবস্থা, আমারও যেমন গ্যাস ছিল না ওনাদেরও ছিল না। তো কি আর করা, বাড়িতে অবশ্য সিলিন্ডার আছে, বেশি ঝামেলা হলে হয়তো বা সিলিন্ডারও নিয়ে আসতাম। তো যাই হোক, সেটা আর আনার প্রয়োজন পড়ে না। এখন এই যে রাইস কুকার বা অন্যান্য যা দিয়ে আমার রান্নাগুলো বা আমার কাজগুলো সেরে যাবে, তো সেটার ব্যবস্থা করা হয়ে গিয়েছে। তো আবার শুনতেছি, আজ আবার ফেসবুক খুলে জানতে পারলাম যে আবার নাকি গ্যাস চলে যাবে। তো জানি না সেটা কতটুকু সত্য। তো আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।